একটা নাটক মঞ্চস্থ করা। কোনটা সত্যি কোনটা মিথ্যে তার জবাব সরকারের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি। আমরা দুটো বিষয়ের দিকে আজকে নজর রাখবো। প্রথমত, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে গোটা রাজ্যে এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি যতটা তৎপর হয়ে পড়েছে, ঠিক ততটা তৎপর দেখা যায়নি এডিসির শাসক দলকে, এডিসির প্রশাসনিক ক্ষমতায় থাকা দলকে, অর্থাৎ তিপ্রামথাকে। কিন্তু এবার তিপ্রামথা একেবারেই প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে, তিপ্রামথা সুপ্রিমো প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এটা হুঁশিয়ারি দিলেন যে আগামী এডিসি নির্বাচনে শুধু নয়, 28-এর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মথা, এবং 28-এর নির্বাচনে মথা আগরতলা দখল করবে এবং সেই দখলদারির পর জনজাতি মুখ্যমন্ত্রী পাবে ত্রিপুরার মানুষ। এডিসি নির্বাচন সামনে এবং সে কারণে নতুন এজেন্ডা, নতুন সেখানে স্লোগান সেগুলি জায়গা পাচ্ছে, নতুন প্রতিশ্রুতি জায়গা পাচ্ছে, এবং সেই প্রতিশ্রুতি এবং স্লোগানগুলির মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে কিন্তু একের পর এক বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। যদিও বা এই অভিযোগের নামে হামলা সেটা কিন্তু শুরু করেছিল বিজেপি। তার কারণ বিজেপির শরিক দল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মথা হওয়া সত্ত্বেও বিজেপির পক্ষ থেকে বারবার এডিসির নানা দুর্নীতির অভিযোগ, এডিসিতে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে, এবং বিজেপি প্রায় 24-এর লোকসভা নির্বাচন বা 25-এর নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই মথার সাথে সেই দূরত্বটা বজায় রাখতে শুরু করেছিল। আগে সেটা গুঞ্জন ছিল এবং তারপর খুদ মুখ্যমন্ত্রী তা স্পষ্ট করতে শুরু করেন। বিগত প্রায় 6-7 মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী টানা তিপ্রামথার বিরোধিতা করে চলেছেন, এবং এই টানা বিরোধিতার কারণ কি এডিসির নির্বাচন ছিল। এবং সবকিছু যখন আলোচনার মধ্যে, ঠিক তখনই প্রকাশ্য সমাবেশে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পরিকল্পনা কি রয়েছে, 28-এর নির্বাচন এই যে নতুন আরো এক এজেন্ডা, জনজাতি মুখ্যমন্ত্রী, এটা এজেন্ডা নাকি সত্যি সেখানে কোনো জনজাতিকে চেহারা করতে চায় তিপ্রামথা। তিপ্রামথা একটা আঞ্চলিক দল হিসাবেই তৈরি হয়েছিল, এবং এই যে জনজাতি মুখ্যমন্ত্রীর চেহারার কথা বলা হচ্ছে, সেই জনজাতি মুখ্যমন্ত্রী কে হতে চান? তাহলে কি প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই সেই মসনদের দখল নিতে চান? প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি নিজেই তাহলে সেই মুখ্যমন্ত্রীর জায়গায় যেতে চাইছেন, এবং এজন্যে কি তিনি বিজেপির হাত ছাড়তে চাইছেন না? এবং দিল্লি বিজেপি যেহেতু প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মথার সাথে বিজেপির কি সম্পর্ক থাকবে এই পুরো বিষয়টা নিয়ে ডিল করছে, তাহলে দিল্লি বিজেপি কি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে ত্রিপুরার মসনদ ছেড়ে দেবে, নাকি এই শুধুমাত্র এডিসি নির্বাচনের জন্যই এই এজেন্ডা নতুন করে তৈরি করা হয়েছে? আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা জানাবেন। দ্বিতীয় যে বিষয়টার দিকে আমরা নজর রাখছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্পেশাল এক্সিকিউটিভ পদ, এবং সেই স্পেশাল এক্সিকিউটিভ পদ নিয়ে রাজ্য সরকার এখনো চুপ রয়েছে। এই স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য হাজার হাজার প্রার্থীরা আবেদন করেছেন রাজ্যের, এবং সেই হাজার হাজার প্রার্থীরা অপেক্ষারত অবস্থায় বিগত প্রায় 4 বছর ধরে অপেক্ষা করতে করতে এখন যদি এই সম্পূর্ণ পদ বাতিল হয়ে যায়, তাহলে সরকারের বিরুদ্ধে, দপ্তরের বিরুদ্ধে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠছে যে যদি স্পেশাল এক্সিকিউটিভ বলে কোনো পদ নাই থেকে থাকে, বা অর্থ দপ্তর যদি এই পদটাকে পাশ না করায়, তাহলে কি করে 2022-এ 23-এর বিধানসভা নির্বাচনের আগে 2022-এ এই ঘোষণা সরকারের পক্ষ থেকে করা হলো? মৌখিক কোনো ঘোষণা বা মৌখিক কোনো প্রতিশ্রুতি এটা ছিল না, বা কোনো রাজনৈতিক দলের ম্যানিফেস্টোর প্রতিশ্রুতি এটা নয়। সরকারের দপ্তরের লিখিত প্রতিশ্রুতি, লিখিত একটা বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ছিল কি পর্যায়ে, কিভাবে, কোন দপ্তরে, কতজন, কি স্যালারিতে, কন্ট্রাকচুয়াল ভাবে নাকি ফিক্সড পেতে কিভাবে নিয়োগ করা হবে, সে সম্পূর্ণ তথ্য কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল, এবং তার জন্য একটা বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। কিন্তু এই বিজ্ঞপ্তিকে প্রায় পাত্তা দিচ্ছে না সরকার 2023-এর বিধানসভা নির্বাচনের পর থেকে।
2022-এর নভেম্বর মাস পর্যন্ত এর শেষ তারিখ ছিল, আবেদন করার শেষ তারিখ, এবং তার ঠিক 2 মাস 3 মাস পর থেকেই নির্বাচনের মাহল রাজ্যে। তারপর ভোট হলো, ভোটের ফলাফল সামনে আসলো। যে সরকার, যে দলের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই সরকারই কিন্তু আবার ফিরে আসে। পরিবর্তন হয়নি, প্রত্যাবর্তন হয়, এবং প্রত্যাবর্তন হওয়ার পর সেই সকল প্রার্থীদের ভরসাটা আরো জাগে যে এই স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। কিন্তু দুঃখের বিষয় যে এই নিয়োগ নিয়ে যখন বাতিলের প্রশ্ন উঠছে, যে সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে এই পদ নিয়ে কোনো ভাবনা রাজ্য সরকারের নেই, অতএব এটাকে বাতিল করতে চায় রাজ্যের সরকার। এবং এই পদ যদি বাতিল করা হয় তাহলে কিন্তু সরকারের আর কোনো বিজ্ঞপ্তির উপর কি মানুষ ভরসা করতে পারবে? আপনাদের এই দুই বিষয় নিয়ে কি কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। স্পেশাল এক্সিকিউটিভ পদ বাতিলের পথে রাজ্যের সরকার, সেটা আমরা কিছুদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এই পদ যদি বাতিল হয়ে যায় তাহলে সরকারের কাগজের কি দাম রইল, সরকারের বিজ্ঞপ্তির কি দাম রইল, এবং এই পদ কি কারণে তাহলে তৈরি করা হয়েছিল? এটা কি নির্বাচনের আগে একটা ইলিউশন তৈরি করার জন্য, বেকারদেরকে একটা ফাঁদে ফেলার জন্য, বেকারদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য এই স্পেশাল এক্সিকিউটিভের একটা ফাঁদ পাতা হয়েছিল? আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, আমরা বিস্তারিত আলোচনার দিকে এগোচ্ছি। প্রথমেই এডিসি নির্বাচনের দিকে নজর রাখবো। প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভোট আসার ঘোষণা হওয়ার আগে আবারও সুর পাল্টাতে দেখা গেল। বিগত বেশ কিছু বছর ধরে, বেশ কিছু মাস ধরে ওনাকে প্রায় চুপ থাকতেই দেখা যায়, এবং বিশেষ করে সামাজিক মাধ্যম বাদ দিয়ে অন্য কোথাও বিজেপির সমালোচনা করতে শোনা যায়নি। তবে এবারে প্রকাশ্য জনসমাবেশে এসে শুধুমাত্র বিজেপির সমালোচনাই নয়, 2028-এ কি হতে যাচ্ছে তারও একটা রুটম্যাপ তিনি তৈরি করে সেটা জানিয়ে দিয়েছেন। তিনি প্রায় হুঁশিয়ারি দিয়েছেন যে এবারের এডিসি নির্বাচনে যদি বিজেপি ক্ষমতা না আসতে পারে, বিজেপি যদি এই নির্বাচনে জয়ী না হতে পারে, তাহলে 28-এ মথাই সেখানে সরকার গঠন করতে যাচ্ছে। সেটা কিভাবে, কি পদ্ধতি ব্যবহার করে, জোটের কোনো পদ্ধতি ব্যবহার করে, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল থেকে সমর্থন নিয়ে কিনা, সেটাও দেখার রয়েছে। এবং বারবারই শুরু থেকে দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যাই করছেন, যাই বলছেন, প্রায় দুটো দিক সমান করে রাখার তিনি চেষ্টা করছেন। যেমনটা আজকের জনসমাবেশে দেখা গেল যে তিনি বিজেপির বিরোধিতা করলেন, তিনি বললেন যে বিজেপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। তিনি এটাও বললেন যে 2028-এ জনজাতি মুখ্যমন্ত্রী হবে। তিনি এটাও বললেন যে জিতেন্দ্র চৌধুরীকে তিনি সমর্থন করেছিলেন 2023-এর বিধানসভা নির্বাচনে, ওনার পাশে দাঁড়িয়েছিলেন বলেই সেখানে ওনার নির্বাচনী কেন্দ্রে কোনো টিকিট তিনি দেননি। আবার তিনি এটাও বলছেন যে বিজেপির আসন্ন সেখানে স্পিকার হিসাবে, লোকসভার বিধানসভার অধ্যক্ষ হিসাবে রামপদ জমাতিয়া, বিজেপির যিনি বর্তমান বিধায়ক রয়েছেন, ওনার নাম সেখানে তুলে ধরা হবে এবং সেখানে ভোট দেবে মথা, এবং ভোট দিয়ে ওনাকে সমর্থন করবে। অর্থাৎ তিনি এবার পয়লা জাতি উলু পার্টি, এই যে নতুন পুরনো নীতি, কিন্তু সেটাকে আবার নতুন করে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। এবং এই নীতি, এই এজেন্ডাগুলির মধ্যে আরো একটা নতুন এজেন্ডা সামনে উঠে আসলো, সেটা হচ্ছে জনজাতি মুখ্যমন্ত্রী। আপনাদের হয়তো মনে আছে 2023-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যখন প্রচার একেবারে তুঙ্গে ছিল, সেই প্রচারের সময় প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিভিন্ন জনসভায় বলতে শোনা গিয়েছে যে জিতেন্দ্র চৌধুরী, যিনি এসটি চেহারা বা যিনি জনজাতিদের চেহারা, যিনি জনজাতিদের হয়ে একটা এসটি সংরক্ষিত আসন থেকে লড়াই করছেন, ওনাকে জনজাতি মুখ্যমন্ত্রী করা হলে তিনি সমর্থন করবেন। বা তিনি এছাড়াও অনেকবার সিপিআইএম এর বর্তমান বিরোধী দলনেতা ওনাকে সমর্থন করতে ওনাকে দেখা গেছে, এবং এবারও সেই জনজাতি মুখ্যমন্ত্রীর কথাই তিনি উল্লেখ করছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ত্রিপুরাতে যে সকল মুখ্যমন্ত্রীরা ছিলেন বিগত বছরে, সেই মুখ্যমন্ত্রীদের তালিকায় শুধুমাত্র দশরথ দেব হিসাবে যিনি পরিচিত, তিনিই ছিলেন একমাত্র জনজাতি মুখ্যমন্ত্রী। তারপর থেকে যে সকল মুখ্যমন্ত্রীরা, সেখানে সিপিআইএম হোক কিংবা জোট সরকার হোক, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাঙালি চেহারাই প্রাধান্য পেয়েছে।
2023-এর বিধানসভা নির্বাচনের আগে যখন সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথার বেশ কয়েকবার বৈঠক হয়েছিল, ঠিক তখনও কিন্তু এই জনজাতি মুখ্যমন্ত্রীর ইস্যু নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এতটাও ফলাও প্রচার করেননি। তবে জিতেন্দ্র চৌধুরীকে তিনি সমর্থন করেছিলেন এবং বারবার তিনি সেখানে জাতিগত প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তাহলে 2024-এর লোকসভা নির্বাচনের আগে কি এমন হলো যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ওনার সমস্ত সিদ্ধান্ত পাল্টাতে হলো, এবং এখন এমন কি হলো যে এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভাবছেন? আজকের জনসভার যে বক্তব্যগুলি ছিল তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, যে এজেন্ডাটাকে নতুন করে আবার জন্ম দেওয়া হয়েছে বা জন্ম দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই এজেন্ডা হচ্ছে জনজাতি মুখ্যমন্ত্রী। এখন প্রশ্ন হলো যে বিজেপিকে অ্যাটাক করতে গিয়ে এই জনজাতি মুখ্যমন্ত্রীর ট্যাগলাইনটা ব্যবহার করতে গিয়ে কোথাও কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ইন্টারলকিউটার, ত্রিপাক্ষিক চুক্তি, রোমান হরফের দাবি, ককবরক ভাষায় রোমান হরফের দাবি, এই সমস্ত প্রতিশ্রুতিগুলি, যে প্রতিশ্রুতিগুলি টিটিএডিসির 2021-এর নির্বাচনের আগে মথা তাদের ম্যানিফেস্টোতে দিয়েছিল, এই প্রতিশ্রুতিগুলিকে ঢাকার জন্য, এই প্রতিশ্রুতিগুলিকে যাতে তিপ্রাসারা ভুলে যায় তার জন্যই কি নতুন করে এই শব্দ বা ট্যাগলাইন ব্যবহার করা হচ্ছে জনজাতি মুখ্যমন্ত্রী? আপনারা আপনাদের মতামত জানান। ততক্ষণ আমরা শুনে নেব যে আজ জনসভায় দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি প্রদান করা থেকে শুরু করে টিটিএডিসিতে বিজেপি জয়ী হতে পারবে না, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, এবং বিজেপি টিটিএডিসিতে 2026-এ ক্ষমতায় না আসলে 2028-এ কি হবে তার একটা সম্ভাবনা, সমস্তটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রায় হিসেব করেই সেটা জানিয়ে দিয়েছেন, সেটা তিনি তুলে ধরেছেন। এবং কিসের ভিত্তিতে বা কি অভিযোগে তিনি বিষয়গুলি তুলে ধরেছেন আপনারাই শুনুন। দখল করবে এইবার, কি বলে মেवार क्या बोला, এইবার एडीसी दखल करबे। ऐ मेरा तिपरासा लोग, एडीसी दखल कर पाएगा? नहीं नहीं, जोर से बोलो, कर पाएगा? और जोर से बोलो। आप लोग जमातिया है, आप लोग मौलसम है, आप लोग त्रिपुरा, आप लोग बुकुंगबारा है, थोड़ा जोर से दिखाओ। एडीसी दखल कर पाएगा? अगर ये बार एडीसी हारा ना, बीजेपी हारेगा, हारेगा तो 2028 में बुबागरा आपके साथ, पूर्णो आपके साथ, सीके बाबू, अति, मेवार, पवित्र, सब लोग, हम लोग अगरतला को दखल करेगा और मुख्यमंत्री तिपरासा को बनाएगा। रेडी है? नहीं, ये इलेक्शन डिसाइड करेगा। ये इलेक्शन, एडीसी का इलेक्शन डिसाइड करेगा 2028 में मुख्यमंत्री तिपरासा बनेगा कि कोई और बनेगा। आप डिसाइड करो, आज डिसाइड करो। और अगर बना तो आप देखना, आपका बच्चा लोगों का भविष्य, आपका सेकला सिकली का भविष्य कुछ मिलेगा आपको। यहां में आपका एमएलए है राम पोद्दो, मैं सम्मान करता हूं राम पोद्दो का। थोड़ा दिन के बाद शायद राम पोद्दो का नाम भी आए स्पीकर के लिए। जैसे मैंने जितेंद्र चौधरी को सपोर्ट किया जब वो साबरूम से लड़ा, अगर एक बुकुंगबारा कोई भी पार्टी से हो, अगर कोई बुकुंगबारा स्पीकर बनता है तो बुबागरा सपोर्ट करेगा, क्योंकि मेरे लिए हमेशा पुइला जाति उलो पार्टी, ये मेरा थिंकिंग है, ये मेरा दिल का बात है। राजा का दिल बड़ा होना चाहिए, राजा को सब तिपरासा को प्यार करना चाहिए। लेकिन मैं भी अनुरोध करता हूं, जो तिपरा मोथा को वोट करता है, जो तिपरा मोथा को सपोर्ट करता है, आप उनके घर में खाना नहीं देता है, राशन नहीं देता है, नौकरी नहीं देता है, ये सबका साथ सबका विकास नहीं है। लेकिन तभी भी अगर कोई भी तिपरासा को जगह मिलता है मैं सपोर्ट करूंगा, क्योंकि मेरे लिए जाति पार्टी से ज्यादा इंपॉर्टेंट है।
आपके लिए भी जाति इंपॉर्टेंट है कि पार्टी? नहीं नहीं, जोर से बोलो, जाति इंपॉर्टेंट की पार्टी? जाति इंपॉर्टेंट की पार्टी? जाति इंपॉर्टेंट की पार्टी? बस, अगर जाति एक है तो जाति जीतेगा। अगर जाति थानसा जाति का है तो जाति जीतता है। लेकिन अगर थानसा सिर्फ पार्टी के लिए है तो पार्टी जीतता है, जाति नहीं जीतता है। ठीक कक्षा का? कुछ ठीक बोल रहा है, गलत बोल रहा है कि ठीक बोल रहा है? तो मैं आप सबको अनुरोध करता हूं, शायद अगला 5 दिन के अंदर इलेक्शन अनाउंस होगा। बीजेपी बहुत पैसा फेंकेगा। दखल करना है ना बीजेपी को, दखल करना है ना, तो पैसा रांग तो फेंकेगा। लेगा कि नहीं लेगा? लेगा कि नहीं लेगा? अरे बाप का रुपया है क्या उनका? आपका रुपया है। 5 साल से वीसी इलेक्शन नहीं कराया, आपका रुपया अपना पॉकेट में रखे चल रहा है। बोलो, जब भी कोई भी बीजेपी का लीडर आएगा, बोलो 5,000 10,000 दो, लो, मांगो 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 मांगो। और वोट करने के टाइम किसको वोट करेगा? जो दिल का है। 5 साल में बीजेपी का एक भी मंत्री यहां में नहीं आया। 5 साल में एक भी बीजेपी का मंत्री, मुख्यमंत्री भी नहीं आया। बुबागरा आया कि नहीं? कितना बार आया? और ये लोग इलेक्शन का 2 महीना पहले आके बोलता है ना, आमी आपनार संगे आछे, आमी डेवलपमेंट करब। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের হুঁশিয়ারি, এবার সেটা এডিসি নির্বাচনের বিভিন্ন এজেন্ডা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 21-এ মথার পক্ষ থেকে, সেগুলিকে ঢাকার জন্য নাকি বিজেপিকে চাপে ফেলার জন্য, সেটা পরবর্তী সময় দেখা যাবে। এবং বিজেপিকে চাপে ফেলার প্রশ্ন যখন আসছে, তখন কি বিজেপি আসন ছেড়ে দেবে মথার জন্য, নাকি দুই রাজনৈতিক দলের আলাদা আলাদা লড়াই হবে? এবার দ্বিতীয় বিষয়ের দিকে আমরা নজর রাখবো, স্পেশাল এক্সিকিউটিভ পদ। আমরা আগেও বলেছি, এই স্পেশাল এক্সিকিউটিভ পদ নিয়ে বিগত 4 বছর ধরে নানান প্রশ্ন, নানান আন্দোলন করার পরেও দপ্তরের কোনো উত্তর পাওয়া যায়নি। এবং এখনো যখন এই বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে যে এই পদকে কি সরকার বাতিল করে দেবে, বাতিল করে দেওয়ার রাস্তায় কি তাহলে সরকার হাঁটছে? এবং যদি বাতিল না করে দিতে চাইতো, তাহলে এত বছর ধরে, টানা প্রায় 4 বছর ধরে কেন এই সকল বেকার প্রার্থীদেরকে, এই সকল বেকারদেরকে অপেক্ষা করাতে হলো? প্রায় 6,000-এরও বেশি পদ, এবং সেই পদে নিয়োগ করার জন্য আপনারা বুঝতেই পারছেন কত হাজার হাজার প্রার্থী আবেদন করেছিলেন। এবং সেই হাজার হাজার প্রার্থীদের ভবিষ্যতে কি হবে, এবং এই নিয়োগ কতটা স্বচ্ছ ছিল, বা এই নিয়োগটা আদতে অফিসিয়াল ভাবে অর্থ দপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত ছিল, নাকি শুধুমাত্র 23-এর বিধানসভা নির্বাচনে বেকারদেরকে আকৃষ্ট করার জন্য একটা টোপ ছিল, তা ক্রমশ প্রকাশ্য। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো, এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।